পর্বে প্রথম উল্লেখ করা দরকার উনি জামাতের এই পর্যায়ের দায়িত্বশীল, আমি তাহলে ওইভাবে ওনার সাথে কথা বলবো। কিন্তু উনি আমাদের নায়েবে আমির সম্পর্কে উনি বলছেন যে ওনার মুখটাকে যদি কন্ট্রোল করা যেত, ওনার জন্য বলা সহজ, কিন্তু আমার জন্য ওনার কাউন্টার দেওয়াটা আমার জন্য আমার অবস্থানের আলোকে মানানসই নয়, অতএব এটা আমার জন্য বিব্রতকর হয়ে যাবে। জামাত যখন তাদের এক্সিস্টেন্ট লটা রেখে তারা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে, তাহলে তখন আপনার গায়ে লাগবেটা কেন? গায়ে লাগবে কেন? ব্যাপারটা দেখেন, আমি শুধু অবাক হই এখানে। আজকে নায়েবে আমির, ওনাদের নায়েবে আমির ফয়জুল, কি ওনার নাম হচ্ছে ফয়জুল করিম, উনি বলল, উনি সরাসরি দেখেন কিভাবে বলে যে, আমি একটা বক্তব্য আসার সময় শুনলাম, উনি বললো এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা মুনাফিক, এরা হচ্ছে নারীর সাথে চলাফেরা করে। কেন এতদিন কি নারীর সাথে চলাফেরা করতো না? এতদিন কি ধোঁকাবাজ বা মুনাফিক যে শব্দটা বলেন আদর্শিক সমস্যা আছে ছিল না? তাহলে হঠাৎ কেন আপনার আসন কম হওয়ার কারণে ওরা ধোঁকাবাজ হয়ে গেছে? আসন কম হওয়ার কারণে আপনি সত্যি যদি ধোঁকাবাজির কোনো কারণ থেকে থাকে, কারণ যদি ওনারা এই 2-3 দিনের মধ্যে করে থাকে, তাহলে ধোঁকাবাজ বলতে না সেটি কখন? আপনার যখন আসন তারা 45টা 50টা দিয়েছে, তখন আপনি তাকে মুনাফিক বলছেন না। আপনি যখন আপনার 70-80টা হলে আপনি মুনাফিক হবে না, ধোঁকাবাজ হবে না। যদি কোনো কমিটমেন্ট থেকে থাকে না, নারীর সাথে আপনার চল কেন? আপনি দেখেন, আমি যতগুলা টকশোতে গিয়েছি, প্রত্যেকটা টকশোর প্রথমে আমাকে প্রথম প্রশ্ন করতো যে আপনাদের যে জোটটা আছে, জোটে তো ইসলামী আন্দোলন কোনো নারী থাকলে টকশোতে বসে না, তো তাহলে আপনারা বাংলাদেশে 50% নারী আছে, নারীকে প্রতিনিধিত্ব কিভাবে করবেন? এরা তো বসে না। তার মানে দেখেন, জামাত এতদিন বসতো, তাহলে আপনি যে এখন ব্লেম দিলেন যে জামাত নারীদের সাথে বসে, ব্লেম দিলেন, এতদিন কি এই ব্লেমটা ছিল না? তাহলে এখন হঠাৎ কেন এই ব্লেমটা হলো? হঠাৎ এই জন্য ব্লেমটা হলো কারণ আপনার আসন হয় নাই, আপনার আসন মন মতো হয় নাই। আপনার আসন মন মতো যদি হয় তাহলে ঠিক আছে, সব আদর্শিক কোনো সমস্যা নেই। আপনার আসন মন মতো না হলে তাহলে আদর্শিক সমস্যা আছে, তাহলে এটা তো দ্বিচারিত হয়ে গেল। একটা ইসলামী দল থেকে তো এটা আশা করা যায় না। আমি মনে করি কিচ্ছু দরকার ছিল না, শুধুমাত্র তাদের নায়েবে আমির ফজলুল করিম সাহেবের মুখটাকে যদি উনি যদি একটু কন্ট্রোল করতো, না এটা শুধু মুখটা না, শুধু মুখটাকে কন্ট্রোল করতো। কারণ আপনি সাংবাদিক সম্মেলনে এখানে নাই, আমরা এটা বলতে পারবো 7-8 দিনে সাংবাদিক সম্মেলনে যে পরিমাণ ব্যবহার করেছেন আমরা বের করে দিব কেন? আপনি দেখেন, আপনি তো কমন সেন্স অ্যাপ্লাই করবেন, আপনি একজন সাংবাদিক মানুষ, সমাজের দর্পণ, আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনি 10 দল থেকে 11 দল থেকে একজন বের হয়ে গেল, তাহলে কি একজন ভালো হয়ে গেল আর 10 দল খারাপ হয়ে গেল? না, একক ভাবে তো আমরা এটা বলতেই পারবো না। তাহলে 10 জন মানে 10 জন অশুদ্ধ হতে পারেন, একজনও শুদ্ধ হতে পারেন। না, আপনি তো শুধুমাত্র আমরা যে জোটটা করেছি, প্লিজ আপনারা আমি কিন্তু পুরো আলোচনায় উনি যেভাবে করলেন, এটা আমি একটু আমার জন্য বিব্রতকর হয়। ওই টোনে আমি কিন্তু জবাব দিতে পারবো না। আমি আমার জবাবগুলি আমার মতো করে দিই। আমাদের রাশেদ প্রধান সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমি নোট করে রেখেছি। উনি বলেছেন ইসলামের জয়ের জন্য এই বাক্সটা করা হয়েছে। এটা আমরা যতদূর জানি, আমি আরো ব্যাখ্যা করে বলি, এটা পীর সাহেবের প্রথম করেছেন। আমি বলছি না, ও তো বেশি ইয়াতে যাওয়া যাবে না, আমরা তো জানি এটা ইসলামের বাক্স হিসাবে, মানে একত্রে ইসলামের ভোটগুলি যেন এক বাক্সে যায়, রাইট, ওয়ান বক্স পলিসি, রাইট। চমৎকার। আমি রাশেদ ভাইকে জিজ্ঞাসা করব, আপনাদের যে একটা চুক্তিনামা, মানে এই যে এই জোটটা হইল, সর্বশেষ যে বিষয়টা আসন বন্টনের প্রেক্ষিতে, সেখানে কি এই কথাটা আছে? একেবারেই নেই। সেখানে 3টা বিষয় আছে। 1 নম্বর যে 300 আসনের একত্রে নির্বাচন, তারপরে হলো জুলাই স্পিরিটকে ধারণ করে দেশ গঠন, 3য় নম্বর হচ্ছে হাঁকে জয়যুক্ত করা। হঠাৎ করে ইসলামটা এখান থেকে চলে গেল কেন? যখন আমরা দলগুলি একত্রিত ছিলাম, রাশেদ ভাইরা ছিলেন, ওই ইসলামের আলোচনা তো বাদ যায় নাই। একটা দল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছে এই দল কোনো এই সমঝোতা, এই ঐক্য কোনো আদর্শিক ঐক্য নয়, এটা হচ্ছে একান্তই শুধুমাত্র নির্বাচনী ঐক্য, মানে সেকুলার একটা জোট। তো সেকুলার জোটে আমরা কেন থাকবো? এটা আমাদের, তাহলে আমরা তো অন্য যে কোনো সেকুলার জোটে থাকতে পারি না। আপনারা তো গেছেন এই জোটে, এদিকে আগে ছিলেন না, আগে আপনাদের আমার মনে হয় কথাটা আমি বুঝাতে পারিনি। আগে এটার চরিত্রটা উল্লেখ করা ছিল যে ইসলামের ভোটগুলো এক বাক্সে আসবে। এখন কোথাও এই কথা নাই যে ইসলামের ভোটগুলো এক বাক্সে আসবে, বরং ইসলামটাকে এখানে একেবারেই নাই, এখন আলোচনাই নাই, লিখিতই নাই। আপনারা যখন 10 দল বা 11 দল যখন এক হইলেন, তখন কি আপনাদের এটা জানা ছিল না? আমার মনে হয় যে আমার কথাগুলি দর্শক ঠিকই স্পষ্ট বুঝতে পারছে যে আমরা যখন একত্রিত হয়েছি, এই ইস্যুতে একত্রিত হয়েছে ইসলামের ভোটগুলি এক বাক্সে আসবে। যখন চূড়ান্তভাবে যে 11 দলের যে মানে চুক্তিনামাটা হলো সর্বশেষ, সেখানে ইসলামটা নাই, আমি এটাই বলতে চেয়েছি। তাহলে আগে যা ছিল পরে তা পরিবর্তিত হয়েছে, এই প্রসঙ্গটা উল্লেখ করতে চেয়েছি। না, এই আমি একটু ক্লিয়ার করতে চাই, এই পরিবর্তিত হলো মানে কিভাবে, কেন বাদ পড়লো, সেটি তো আমাদের প্রশ্ন। না কেন, সেটা আমরা শুনি আপনার কাছ থেকে। ওই যখন 3টি দল আসলো, এনসিপি আসলো, তারপরে এলডিপি আসলো, তখন এই প্রসঙ্গটা নাই। এই 3টা দল আসার কারণে হয়তো
আমি তো ব্যাখ্যা করতে পারবো না কেন, কিন্তু এই 3 দল আসার পরে তো এই আলোচনাটা এখন আর নাই, এবং এই যে সমঝোতায় আমার কাছে এভিডেন্স আছে যে এই 3টা শর্ত, এখানে ইসলামের কোনো শর্ত আলোচনাতেই আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে উনি বলেছেন কনজুগাল লাইফের উদাহরণ তো শেখ হাসিনা বা ওদেরা দিত, যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। আমরা এখানে কনজুগাল লাইফ কেন করতে যাব? আমরা যার যার আদর্শ যার যার কাছে, আমরা চিন্তা করেছি যারা মোটামুটি ইসলামের বিষয়টাকে চায় তারা এক জায়গায় আসবে। না তারিক ভাই, উনি যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন যে দুইজন সংসার করলে যখন সংসার ভেঙে যায় তখন একজন আরেকজনের বিরুদ্ধে অনেক অভিযোগ করে। এখন রাজনীতিতেও আবার এটা আসে না, এটা আমাদের ওইরকম কোনো সম্পর্কে আমরা যাই নাই। আমাদের গেছেন, এটা আলাদা আপনারা আলাদা গেছেন, ছিল। আপনারা এখন আপনারা- আমরা কোনো অভিযোগ করি নাই, আমরা কোনো কারো ব্যক্তি চরিত্র হরণ করি নাই। সাংবাদিকরা যখন আমাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা কেন এটাতে যাননি, তখন আমাদেরকে তো একটা কারণ ব্যাখ্যা করতে হবে। সেখানে ধোঁকাবাজ, তারপরে না আপনারা বলেন নাই? না, প্রশ্নই আসে না। 3টা কারণ স্পষ্টভাবে একদম বলা হয়েছে। 1 নম্বর হলো আদর্শিক কারণ, 2 নম্বর হলো রাজনৈতিক অস্পষ্টতা, 4 নম্বর হলো আত্মসম্মানের প্রশ্ন। আমি মনে হয় ক্লিয়ার একটু রাশেদ প্রধানের কাছ থেকে। মানে রাশেদ ভাই, এই পার্টের বেশি সময় আমি মানে এই সাবজেক্ট নিয়ে করতে চাই না, আরও 2-একটা বিষয় আছে, একটু শুনতে চাই। 3টি দলের যে প্রশ্ন এখানে মানে তারিক ভাই বললেন, এই 3টি দল মানে কিভাবে ইনক্লুড হলো? এটা কি ইসলামী আন্দোলনরা জানতেন না, তাদেরকে নেওয়া হলো? না দেখুন, তার আগে একটা লাইন সংক্ষেপে বলে শেষ করতে চাই। ভাই যেটা বললো সেটা হচ্ছে যে ইসলামিক বিষয়টা এখন আর নাই। এটা আমি একটু ডিফার করবো, কারণ আমরা যখন প্রথমে ছিলাম 7 দল, একমাত্র জাকপা ইসলামিক দল ছিল না। প্রথমে কিন্তু 7 দল মিলে শুরু করা, 6টা ইসলামিক দল এবং জাকপা। তখনই একটা যেটা নতুন স্টেটমেন্ট দেওয়া হলো সেটা হচ্ছে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, ইসলামিক ও দেশপ্রেমিকই। এবং পরবর্তীতে বিডিপি আসলো, তারাও ইসলামিক দল না, হয়ে গেল 8 দল। এখন তো এই পয়েন্টটা যদি আসে তাহলে কিন্তু শুরু থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার করা আছে, ইসলামিক ও দেশপ্রেমিক। জি। তো ওই জায়গাটার থেকে নতুন 3টা দল নন ইসলামিক দল দেশপ্রেমিক হিসাবে যদি জয়েন করে, আমি মনে করি এই জায়গাটাতে খুব একটা সমস্যা থাকার কথা না। আর এখানে যদি আমি আপনি একটু পজ দিই, আপনি এটার উত্তর বলেন। এটার উত্তর হলো যে আপনি যে অভিযোগটি করলেন এখন, হ্যাঁ, আমি রাশেদ ভাইয়ের কাছেই প্রশ্নটা করলে উনি উত্তর, কিন্তু যে সর্বশেষ যে চুক্তিনামাটা হলো, না সর্বশেষ চুক্তিনামা পরে যাই। আপনি প্রথমে বললেন যে 3টি অন ইসলামিক দল, সোজা যদি সহজ অন ইসলাম বলেন নাই, মানে ইসলামের বাইরে 3টা দল যুক্ত হইলো কিভাবে যুক্ত হলো? হ্যাঁ, এবং এটা আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, সেটাই এটা আমাদের এখানে আগে আলোচনা করে 3টা দলকে একত্রিত করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আমরা পত্রিকার মাধ্যমে পরবর্তীতে জেনেছি যে 3টা দল চলে এসেছে এবং তাদেরকে আসন বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কি এটা আপনারা আগে জানেন নাই? এখন টেকনিক্যাল কারণে স্বীকার করবেন না, আগে জানেন না। জি রাশেদ ভাই বলেন, আমাদের বাস্তবতা। জি রাশেদ ভাই বলেন। না, তো যে জায়গাটায় ছিলাম, সো আসলে ইসলাম বিষয়টা এখন নাই, এই বিষয়টার সাথে আমি একমত না। সো ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়েছে, যেটা জাতীয় নির্বাচনের পারপাস সার্ভ করবে এবং নির্বাচনের পরবর্তী করণীয় কি। এই যে দেখুন, আমি যেটা মানে গত 2 দিন ধরে বলার চেষ্টা করছি, যে একসাথে আমরা জাতীয় নির্বাচনে নাই দেখেই যে জামাত অথবা ইসলামী আন্দোলন, আমি শীর্ষ পর্যায়ে বলবো না, কর্মী স্থানীয় বা তৃণমূলে এই যে কাদা ছোড়াছুড়ি যেটা চলছে, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে, এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা তো একসাথেই রাজপথে ছিলাম, একমত আমরা সবাই, এটা গ্রহণযোগ্য না। কিন্তু এইটা তৈরি করে দিলেন কারা? শেষ করে দেই, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনটা শেষ হওয়ার পর আমরা যে বলছিলাম দেশ গড়তে হবে, আমি তো এখনো বিশ্বাস করি জাতীয় নির্বাচনের পর দেশ গড়ার ক্ষেত্রে জামাত, ইসলামী আন্দোলন সহ আমাদের সকলের একসাথে কাজ করার সুযোগ আছে। সেই পথ আমরা কেন বন্ধ করব? সুযোগ এখনো আছে একত্রিত হওয়ার, নির্বাচনের আগেও আছে, সেটা না হলে নির্বাচনের পরেও আছে, দেশটা তো করতে হবে। সো ওইটা আসলে এই জায়গাটা আমাদের বন্ধ করা উচিত। কাদা চুরাচুরি, আমরা একসাথে রাজপথে ছিলাম, নির্বাচনের ক্ষেত্রে হয়তো আলাদা হচ্ছে, নির্বাচনের পর আবার এক হতে পারে, এটার মধ্যে সমস্যার কিছু নাই। আর আপনি যেই পয়েন্টটা বলছিলেন প্রশ্নটা, এবং ভাইও যেটা বলছিল যে ইসলামিক দেশপ্রেম, আমার মনে হয় এই কনসেপ্টটা প্রবলেমেটিক না। এবং পরবর্তীতে যে 3টা দল এসেছে তারা ইসলামিক দল না, আমার দলের মতোই। সো এটাকেও খুব একটা প্রবলেম হিসেবে দেখার সুযোগ নাই। আর ভাই একটা বলছিল সর্বশেষ যে চুক্তি, আসলে আমাদের মধ্যে ওইভাবে করে কোনো চুক্তি হয় না যে কাগজ কলমে সাইন দিয়ে যে জিনিসটা করা। এবং নতুন 3টা দলের আগমনের টাইমটা আমার কাছে মনে হয় এইটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কারণ যখন আমরা ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে যখন আসন সমঝোতার বৈঠক করছিলাম, তখন একটা ফরম্যাটে আমরা মোটামুটি চলে এসেছিলাম। তো ওই ফরম্যাটটার পরবর্তীতে জমা দেওয়ার আগ মুহূর্তে, আমি বলবো একদম শেষ মুহূর্তে যখন 3টা দল আসে, তখন আসলে আবার নতুন করে বসতে হয়েছে আমাদের, যেই কারণে ঘোষণা আসতেও কিন্তু অনেক দেরি হলো। আমরা তো সাবমিশনের আগেই টোটাল 300 ডিক্লেয়ার করতে চেয়েছিলাম।
সো এই জায়গাগুলো থেকে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে আমি বিশ্বাস করি এখন একে অপরকে যেই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো আসলে অতখানি গ্রহণযোগ্য না যতখানি গ্রহণযোগ্য করে দেখানো হচ্ছে। আমি কোনো নির্দিষ্ট দলকে দোষারোপ করব না, আমি দুই পক্ষের। দেখেন এই 11 দলের যে সাংবাদিক সম্মেলনে তাদের প্রত্যেকের আলোচনা শুনেছেন, কথা শুনেছেন। হ্যাঁ, ইসলামী আন্দোলন নিয়ে তাদের মানসিকতা বা তাদের ভোকাল বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু খুব সফটলি হ্যান্ডেল করা হয়েছে, যা আমরা এখনও সিটকে ফাঁকা রাখা হয়েছে, আসবে। কিন্তু আপনি পরের দিন ইসলামী আন্দোলনের যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলন ইন্টারনাল আমিরে জামাত এবং চরমানে পীর সাহেব একসাথে বসে কি হয়েছে সে কথাগুলো প্রকাশ করা হয়েছে। যে আমিরে জামাত নাকি বলেছে যে 0.7% নিয়ে আপনারা এত আসন, এই যে ইন্টারনাল বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে, এগুলো তো আসলে মানা যায় না। কারণ আপনি তো হয়তো এখন সমঝোতা, কিন্তু সামনে তো এক হতে পারেন, তাহলে আপনি যে ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আসলেন। আপনি দেখেন বারবার বলা হচ্ছে যে এই এনসিপি তারপরে এদেরকে যখন আনা হলো তখন হচ্ছে ইসলামী আন্দোলন জানতো না। আপনি দেখেছেন কিনা ইসলামী আন্দোলনের যে 11 যেদিন ঘোষণা করা হয়েছে সেদিন কিন্তু ইসলামী আন্দোলনের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। যদি বলতে যে আমরা জানতাম না, তাহলে তো ওনারা ওই এই যে এটা যেটা ছিল আপনার সাংবাদিক ঘোষণা হয়েছে, শুধু ঘোষণা হয়েছে, এনসিপি পরের দিন গিয়ে ঘোষণা করেছে, তারা নিজস্ব সাংবাদিক সম্মেলন করেছে, কিন্তু যেদিন এই 3 দলকে অন্তর্ভুক্ত করা হবে সেদিন ইসলামী আন্দোলন সহ প্রত্যেকটা দলের প্রতিনিধি ছিল সেখানে, প্রতিনিধি ছিল। এবং কি দেখেন, আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে ইসলামী আন্দোলনে এই জিনিসটা ক্লারিফাই করা দরকার। প্রথম কথা হচ্ছে ওনারা যদি বলে যে আমরা আসনের জন্য আমরা জোট ছেড়েছি, আমার কথা প্রকাশ করা দরকার। কারণ আপনি যখন এই 11 দল একসাথে হওয়ার পরে কিন্তু এরপরে অনেকবার আপনাদের সাথে নিজস্ব ইন্টারনাল বৈঠক হয়েছে। তো বৈঠকের মধ্যে কি এজেন্ডা ছিল? বৈঠকের মধ্যে মূল এজেন্ডা ছিল হচ্ছে আসন সমঝোতা, কয়টা আসন, কে কয়টা আসন চায়, আসন নিয়ে হয়েছে। তাহলে আপনি যদি মনে করেন আদর্শিক বিষয় নিয়ে, তাহলে তো আপনাদের মধ্যে আদর্শিক আলোচনাটা হওয়া দরকার ছিল। তাহলে এখন ওপেনলি বলা দরকার যে আমাদের এখানে আদর্শিক বিষয় না। আমি বলে দেখেন, শেখ হাসিনা কিন্তু তার স্বভাবটা কি ছিল? শেখ হাসিনা কিন্তু তার একটা শব্দ চয়নের কারণে কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছেন, রাজাকারের বাচ্চা। তার মানে একজন পলিটিশিয়ান যারা, আপনি ইসলামে ওন করেন বা ইসলামে ওন না করেন, আপনার কথা শব্দ চয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি একটা শব্দ, আপনি যখন যত উপরে যাবেন, উপরে যে শব্দ চয়ন করবেন এটা কিন্তু নিচে একটা বড় ধরনের প্রভাব পড়ে। যদি তারেক ভাই বললো যে ওনার সাংবাদিক সম্মেলনে বাজে কথা বলেন নাই, আজকে আমি দেখলাম যে নায়েবে আমির উনি এই শব্দগুলো ওনাদের একটা প্রোগ্রামে, যেটা এখন তো মিডিয়ার যোগ, সব জায়গায় মিডিয়াতে আসছে, ডিরেক্টলি বলছে যে আমরা যাই নাই এদের সাথে, ধোঁকাবাজ, মুনাফেক, তারপর ওরা নারীর সাথে থাকে, এই জন্য আমরা তাদের সাথে যাই নাই। তো এগুলো তো ওনার সাথে যায় না। উনি যে মানের, বা আমরা তো সম্মান করি, আমরা তো হচ্ছে পীর সাহেব চরমনাই, এবং কি আপনি জানেন আমি 17-18 বছর আমি মানে এই কত, আপনি বিশ্বাস করেন বড় বড় কাউমি আলমদেরকে আমি ফ্রি আইনি সহযোগিতা দিয়েছি, হারুন এজাজ সাহেব সহ বড় বড় আলেমদেরকে আমি ফ্রি আইনি সহযোগিতা দিয়েছি। আলেমদেরকে আমি ওন করি। আমি মনে করি আলেমদের শব্দ চয়ন হইতে হবে খুবই স্ট্যান্ডার্ড মানের, কারণ এখান থেকে আদর্শিক দাওয়াত, আইডিওলজিক্যাল ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। শুধু একটি কথা ধরে আগে পিছে না জেনে জামাতও যদি করে, এই শব্দ চয়ন যদি করো, আমি সেটারও বিরোধিতা করব। জি, সেটারও আমি বিরোধিতা করব। কিন্তু আমাদের কথা হচ্ছে আমার সাথে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একেবারেই 1-1.5 মিনিট সময় আছে, ছোট্ট করে আপনার কাছ থেকে শুনে এই প্রসঙ্গটা আমি শেষ করে অন্য প্রসঙ্গে যেতে চাই। দুটো জিনিস, আদর্শিক দ্বন্দ্ব যে কথা আসছে, আসলেই কি আদর্শিক দ্বন্দ্বের কারণে ইসলামী আন্দোলন জোট ছেড়ে গেল, নাকি আসন সমঝোতার কারণে? যদি আসন সমঝোতা হয় সেটা বলে গেলে সমস্যাটা কোথায় ছিল? আমাদের রাশেদ প্রধান ভাই কিন্তু চমৎকার বলেছেন যে একটা বিষয়, একটা কারণে এরকম হয় না, অনেকগুলো কারণ আস্তে আস্তে ধূম্রজাল সৃষ্টি করতে থাকে, যার কারণে এখানে শুধু আসন সমঝোতার যদি কারণ হতো তাহলে আমরা স্পষ্ট বলতাম আমাদের যে এই আসনে এগুলি মেম্বারও উনি না হয়, উনি কিভাবে জানলেন যে ওই প্রেস ব্রিফিং যেদিন হয়েছে সেদিনই এনসিপি এসেছে? এনসিপি তো এসেছে আরও অনেক আগে, প্রেস ব্রিফিং হয়েছে পরে, এটা রাশেদ ভাই আরও ভালো জানেন। আমরা তো পত্রিকায় দেখলাম যে এনসিপির সাথে বৈঠক হয়েছে, বৈঠক হয়ে 30টা আসনে, সেটা কি প্রেস ব্রিফিংয়ের আগে না পরে? প্রেস ব্রিফিংয়ের আগে এগুলি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং পত্রিকা থেকে আমরা জেনেছি এনসিপির সাথে তাদের মানে সেটেলমেন্ট চূড়ান্ত, পরে এটা আমাদের টেবিলে আনা হয়েছে। ওকে, আমরা সেটাকে ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে যে আসলে সময় ছিল না, এই জন্য তড়িঘড়ি করে ফেলেছি, ঠিক আছে, ওন করার চেষ্টা করা হয়েছে। তো উনি অনেক কিছু বলেছেন যে আমরা আদর্শিক বিষয়, যদি আমি বিরতি নিতে হয়, আপনি শেষ করে দিচ্ছি, আমি যদি আদর্শিক বিষয় তুলতে যাই অনেক বিষয় তুলতে পারবো। উনি আমাদের নায়েবে আমিরের একটি বিষয়কে উল্লেখ করেছেন, আমি যদি এই বিষয়ে বলতে চাই তাহলে সেটা আমার জন্য মানানসই হবে না, কারণ জামাতের আমিরের ব্যাপারে আমি কোনো কথা বলার মতো আমি মনে করি না যে সেই যোগ্যতা আমার আছে। কিন্তু শরিয়া সম্পর্কিত বিষয়ে কথা বলার রাইট আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন।
যখন একটি ফরজ পালন করতে গিয়ে 10টি ফরজ আমি নষ্ট করব, তখন সেইটা বলার রাইট যে কোনো মানুষের আছে। এটা ফরজ, নিশ্চয়ই নিশ্চয়ই এটা ফরজ। জি এক ফরজের জন্য 10 ফরজকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অতএব আমি ওই ভাষায় যেতে চাই না, আমি এইটা আমার পর্যায় থেকে কথা বলতে চাই। আশা করি আমরা ইনশাআল্লাহ সামনে, আমি আবার সর্বশেষ কথাটা বলে শেষ করছি এই পর্যায়ে, সেটা হলো এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো আমি অবকাশ নাই। এই বিভাজন থেকে আরো অনেক সুন্দর, অনেক